বলে সুন্দর মতো পাটাতনে মুখ বন্ধ করে দিল, দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। পিথিলা এভাবেই ওখানে পড়ে রইল। ছুঁড়ে ফেলায় ব্যথা পেয়েছে, হাতের কুনি কোমর জ্বলছে, কেটেছে কিনা কে জানে। তবে এই কাটা ব্যথার চেয়েও তার ঘৃণাইকা গুলি এলো বেশি। যে শরীরে আজ পর্যন্ত কখনো কোনো পুরুষের ছোঁয়া লাগেনি, আজকে নির্দ্বিধায় কাগজের টুকরোর মতো ইচ্ছে মতো দুমড়ে মুচড়ে ফেলছে। অবশ্য সে ভালো করে জানে এই ফেলা তো সবে মাত্র শুরু। শেষ দুপুর নির্জন বিলে তো আর বসে বসে মুখ দেখার জন্য নিতে চায়নি। অবশ্য সে নিজেকে তৈরি করে তখন চুপচাপ নৌকায় বসেছিল। হাজারবার মৃত্যুর চেয়ে একবার মরা ভালো। সাঁতার জানে না, নদীতে স্রোত ছিল, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ত সে, আর বলেই সব সমস্যার সমাধান। তাই দুঃশব্দ করেনি, তবে তার ভাগ্য এই সাধারণ সমাধান দিতেই নারাজ। তাই অযথাই ঝামেলা লেগে গেল। তা না হলে আজ এই ঝামেলার কোনো দরকার ছিল না। নেই, ও যে তার ভাগ্য, তাই লেগে গেছে। তার দাদি বলতো, যা হয় ভালোর জন্যই হয়। আমরা ধৈর্য রাখতে পারি না, পারলেই মানুষ দেখতো। উপরে যিনি আছেন কত নিখুঁত কারিগর। পিথিলা কি ধৈর্য ধরবে কি জানি। তার ধারণা তার মাথাও এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে যখনই মাগরিবের আজান পড়ল, আর কিছুক্ষণ পরেই পিথিলার মনে হলো তার পাশ ঘেঁষে কে যেন বসলো। এত ভয়ের মাঝেও অন্যরকম এক শরীর কাটা দিল তার। আসলে সে পাগল হচ্ছে, একটার পর একটা ঘটনা মস্তিষ্ক আর নিতে পারছে না, তাই হাবিজাবি সব কল্পনা করছে। তখনই নৌকায় মানুষের শব্দ পাওয়া গেল। পিথিলা নিজের অজান্তেই চমকালো। না, মানুষের জন্য না, তারা তো আসতই। পিথিলা জানে, তবে চমকালো কারণ তার মনে হলো কেউ তার কানে কাছে ফিসফিস করে কিছু বলল। ভয়ে আতঙ্কে পিথিলা জমে গেল। এক অবচেতন মন তাকে বলছে এসব কিচ্ছু না, মন মস্তিষ্ক ভয় বোধ হয়ে আছে, তাই এমন মনে হয়েছে। তাছাড়া মহাজন আসবে কোথা থেকে? আজকে তার ছেলের বিয়ে, এতক্ষণে ছেলের বউকে নিয়ে বাড়িতে ফেরার কথা। আর তার ভাবনাকে সত্য প্রমাণ করে সেই তিনজনের কণ্ঠে পিথিলা পেল। পাওয়ার সাথে সাথে দুজন পাটাতনের ভেতর চলে এলো। এসে এক ঝটকায় পিথিলাকে টেনে বের করলো। বের করতে চোখ থেকে গামছা সরালো। রাত হয়ে গেছে, নৌকে টিম টিম করে ছোট্ট হারিকেন জ্বলছে। সেই আলোতে সামনে বসা মানুষগুলোর দিকে পিথিলা তাকালো। তাদের দৃষ্টি অবশ্য পিথিলার দিকে নেই, তাদের দৃষ্টি ঘুরছে পিথিলার ভেজা কাপড়ের শরীরের আনাচে কানাচে। যেই আনাচে কানাচের ভেজা কাপড় টানা হেঁচড়ায় প্রায় বেহাল দশা হয়ে আছে। আর আছে বলেই পিথিলা নদীর দিকে তাকালো। তার চোখ গলিয়ে গাল বেয়ে পানি পড়ল। মৃত্যু আসলে কি শুধু দেহ থেকে রুহটা বের হওয়া? না, মৃত্যু হলো এই যে রুহটা বের হওয়ার আগে যে ভয়ঙ্কর সময়টা যায় সেটা। এই যে পিথিলা মরছে, মরতে মরতে দোয়া করছে রুহটা তাড়াতাড়ি বের হয়ে যাক, তাড়াতাড়ি যাক। যত তাড়াতাড়ি যাবে ততই তাড়াতাড়ি মুক্তি। তবে সে জানে পিথিলা নামক মেয়েটার জীবনে কিছুই সহজভাবে হয় না, রুহটাও সহজে বের হবে না। তখনই একজন এগিয়ে আসতে গেল, আরেকজন টেনে ধরে বলল, আমি আগে যাব। বড় কে? এগিয়ে আসা লোকটার মুখ কালো করে বলল, সারাদিন তো আমি বসে বসে পাহারা দিলাম, হাত পা বাঁধা। মেয়ে তো লক্ষ্মী সামান্ত মেয়ে, দেখ একটু শব্দ করেনি তো পাহারা দেওয়ার কি হলো? তাছাড়া সারা রাত পড়ে আছে, যতবার খুশি যাস। এখন সর, মেজাজ গরম করবি না। পিথিলা আর শুনতে পারল না। বিপদে সবাই বাঁচার আকুতি করলো, সে আকুতি করলো মৃত্যুর, তাড়াতাড়ি মৃত্যুর। সে আকুতির মাঝেই লোকটা এগিয়ে এলো, এসে পায়ের বাঁধন খুলতে পিথিলা মৃদু হাসলো। ভুল করে ফেলেছে, আহম্মকের দল বলেই যা কখনো করার কথা চিন্তা করেনি তাই আজ করলো। লোকটার মুখ বরাবর লাথি বসালো, বসিয়ে চোখের পলকে উঠে পানিতে ঝাঁপিয়ে পড়তে পড়তে সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলো। গায়ে প্যাঁচানো কাপড়, হাত বাঁধা, রুহুটা বের হতে সময় লাগবে না। লোকগুলো হকচকিয়ে গেল। তাদের কাছে টর্চ নেই, হারিকেনের মৃদু আলোয় কোথায় পড়েছে বোঝাও গেল না। তখনই ও পাশের আরেকটা বড় নৌকা এলো। পানির উপরে পড়ল টর্চের আলো। পড়তেই ও পাশ থেকে আজিজ হুঙ্কার চালো। বয়স হয়েছে, শরীর ভারী, তা না হলে নিজেই ঝাঁপিয়ে পড়তো। সেটা সম্ভব নয় বলেই হুঙ্কার ছেড়ে বলল, যদি কিছু হয় খুন করে ফেলবো রে হারামজাদা, পানি থেকে তোল, তাতে তোল। পানিতে কোনো হুটোপুটি নেই, বাঁচার তাগিদ নেই। যেখানে নৌকা রাখা, নদীর শেষ বিলের দিকটা শুরু,
তাই স্রোতও নেই। তবে পড়ার কারণে বুদবুদ উঠছে উঠছে বলে ঠিক সে জায়গায় তিনজন সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল। পড়তে দেরি, খুঁজে পেতে দেরি হয়নি। তবে ততক্ষণে পিথিলা প্রায় নিস্তেজ, হাত পা ছেড়ে দিয়েছে। সেই অবস্থায় টেনে পাড়ে আনলো। আজিজের নৌকা পাড়ে ভিড়তেই দৌড়ে নামলো। বিয়ের জন্য পাঞ্জাবি সাইডে চাদর ভাঁজ করে সাইডে নিয়েছিল। সেই চাদর মেলে পিথিলাকে জড়িয়ে নিল, নিয়ে পেটে চাপ দিল। দুনিয়ার পানি খেয়েছে, চানটা না বেরিয়ে গেলেই হয়। পিথিলা যখন পুরোপুরি হুঁশে এলো তখন মাত্রই নিঝুম রজনী শুরু হয়েছে। নদীর পাড়ের গৃহস্থ বাড়িগুলো টিমটিম করা হারিকেনের আলোগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে আজ থালার মতো চাঁদ হেসে আছে। সেই চাঁদের আলোয় জ্যোৎস্নার চারিদিক মুখরিত হয়ে আছে। সেই মুখরিত নিশ্চুপ নৌকার বইটার ছলাৎ ছলাৎ গানটার পিথিলার কানে যেতেই ফট করে চোখ খুলে তাকালো। নৌকার ছাউনির ভেতর ছুঁয়ে আছে সে, হাত খোলা, এলোমেলো আদো বোঝা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। গায়ে একটা চাদর পেঁচানো থাকলেও গায়ে পুরো কাপড় ভেজা। সে ভেজা কাপড়ে পিথিলা ধীরে ধীরে উঠে বসলো। সারা শরীরের রাজ্যের ক্লান্তি, সেই ক্লান্তি মাখা চোখে সামনে তাকাতে দেখলো একটু দূরে সাদা শুভ্র পাঞ্জাবি গায়ে পেছনে দুহাত মুড়ে মহাজন দাঁড়িয়ে আছে। মহাজনকে দেখে পিথিলার তেমন ভাবান্তর হলো না। ওই যে কে যেন ফিসফিস করে আগেই বলল, ভয় নেই, মহাজন আসছে। কথা সত্য ফলে গেছে তা নিয়ে বিচলিত দেখা গেল না। তার সাথে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তার ভাবতে ইচ্ছে করছে না। সে পা গুটিয়ে বাচ্চাদের মতো দুহাতে নিজেকে জড়িয়ে বসলো। সে আছে একটা ঘোরের মাঝে। এ নিয়ে দুবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো সে। আসলে উপরওয়ালার উদ্দেশ্য কি, নাকি বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার নীরব এক শাস্তি? তখনই আজিজ ফিরে তাকালো, তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? পিথিলা উত্তর দিল না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। নৌকার মধ্যে সেই তিনজনে দুজনও আছে। এখন অবশ্য দৃষ্টি পিথিলার দিকে না, বরং লুকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে, যেন তাকালেই ধ্বংস হয়ে যাবে। আরেকজন সম্ভবত পেছনের নৌকায়। তাদের নৌকার পাশাপাশি আরেকটা নৌকাও যাচ্ছে। অন্ধকারে অবশ্য স্পষ্ট দেখা যায় না, তবে বোঝা যায়। আর বোঝা যায় বলে পিথিলা অনায়াসেই বুঝল কার ইশারে এসব করেছে। আজিজ এগিয়ে এলো, বসলো পিথিলার একটু দূরে, বসে পড়ল। আর ভয় নেই। পিথিলা চোখ তুলে তাকালো, তাকিয়ে তার শান্ত স্বরে বলল, কে করেছেন? আজিজ মৃদু হাসলো, হেসে বলল, সব কিছুর পেছনে কোনো না কোনো যথাযথ কারণ অবশ্যই থাকে। থাকে, তবে কোনো কারণেই মানুষের জীবনের ঊর্ধ্বে নয়। তোমার সাথে যা হয়েছে সেটা বদলাতে পারবো না, তবে তার জন্য আমি দুঃখিত। কেন? আমি নিশ্চয় এমন কেউ না যাকে আপনি প্রথম এভাবে হত্যা করার ব্যবস্থা করেছেন। না, তবে আমি আমার রক্তের যোগ আছে এমন কাউকে করিনি। পিথিলা শান্ত চোখে তাকিয়ে রইল। তার জীবনে আরো কত কত ধাক্কা খাওয়ার বাকি আছে কে জানে। এই যে মনের ভেতরে যা উকি ঝুঁকি দিচ্ছে তা শুনতে চাইছে না, তবে সে জানে তাকে শুনতে হবে। শুনে সুন্দর মতো হজমও করতে হবে। আজিজ সেই শান্ত চোখের দিকে তাকিয়ে বলল, জাফর ঢাকায় বিয়ে করেছিল শুনেছিলাম, তবে অনেকটা পরে। তাই কিছু করব তার আগে আবার শুনি তালাক হয়ে গেছে। তবে সেই ঘরে সন্তান আছে সেটা জানতাম না, আজই জানলাম। পিথিলা বেশ কিছুক্ষণ যেভাবে ছিল সেভাবেই থমকে বসে রইল। তারপর চোখ ফিরে নদীর পানির দিকে তাকালো। নদীর পানি আর তার চোখের পানি তেমন কোনো তফাৎ নেই, দুটোই চাঁদের আলোতে চিকচিক করছে। সেই চিকচিক করা পানি চোখ থেকে গালে গড়িয়ে পড়তে লাগলো। আহা, কি হতো এই মিঠা পুকুরে না এলে, কি হতো ট্রেনটা তার উপর দিয়ে চলে গেলে, অনেকগুলো কষ্টের ঢেউ থেকে বেঁচে যেত। এজন্যই বুঝি এত স্নেহ, এত নাটক, এত ভালো মানুষের চেহারা। আজিজ নিজেও নদীর পানির দিকে তাকালো, তাকিয়ে নিজের মতোই বলল, আমার ফুপুর জন্ম আমার বছর 4 আগে, শেষ বয়সের সন্তান। কালো খাটো, তার মধ্যে ছিল পায়ের গোড়ালি একটু বাঁকা, সোজা হাঁটতে পারতো না, হাঁটতে গেলে বাঁকিয়ে হাঁটতে হতো। এরকম সন্তান শেষ বয়সে এসে বাবা মায়ের ঘাড়ে বোঝার মতো, তাও আবার মেয়ে। কারো ঘরে যে সহজে গোছাতে পারবে না তাও জানে। তাই যত রকমের অবহেলা আছে তার মধ্যে থেকে তার বেড়ে ওঠা। আর বাইরে আদরের প্রথম সন্তান আজিজের বিনা বেতনের বান্দি। আমরা দুজন বড় হই একসাথে, সম্পর্কে ফুপু হলেও বোন বলো, বন্ধু বলো, খেলার সাথী বলো, আমার সব ছিল সে। তার মলিন জামার কোনা ধরে ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যা হতো আমার। কি সুন্দর নিষ্পাপ একটা মুখ, দিন দুনিয়া চেনে না, ভালো মন্দ চেনে না। এই যে মহাজন বাড়ি, সেই বাড়ির বাইরের রাস্তাটাও চেনে না। তবে তার দুনিয়া ছিল বাড়ি, বাড়ির উঠোন, রান্নাঘর, আর এই যে এই আজিজ। এই আজিজের সাথেই ছিল সব কথা।
তার চোখেই দেখতো মিঠাপুকুর গ্রাম, মিঠাপুকুরের নদী, মিঠাপুকুরের কোনা কোনা। গুটুর গুটুর করে আজিজ সব বলতো, আর সে চোখে মুখে বিস্ময় নিয়ে শুনতো। সেই দুনিয়া ভেঙে গেল সারেংবাড়ির প্রস্তাবে। জানা কথা, আমোদ করবে কে? ঘাট থেকে বোঝা নামছে, এই তো কত, ব্যাস নেমে গেল। একই গ্রাম, তাছাড়া আমার ফুপুকে ছাড়া আমার চলবে নাকি? আমিও বলতে গেলে চলে এলাম তার সাথে। সারেংবাড়ি হয়ে গেল আমার দ্বিতীয় বাড়ি। যখন তখন আসি, নিজের ইচ্ছে মতো ঘুরে ফিরে চলি, ফুপুর সাথে গুটুর গুটু করে গল্প করি। এই গাড়িতে ফুপুর গায়ে মলিন জামা থাকে না, থাকে ভাঁজ ভাঙা নতুন শাড়ি, গলায় হাতে নাকে গহনা। কোনো কাজের কৌটাটাও নাড়তে হয় না, নিজের রুমে থাকে। তবে সেই থাকার মাঝেও মুখটা হাসে না। মলিন চোখে জানালা ঘেঁষে সকাল থেকে সন্ধ্যা দূর আকাশে তাকিয়ে দেখে। ওই বয়সে এই মলিনতা আমি বুঝি না। আমি বুঝি আমার ফুপু ভালো আছে। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁকা পা নিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় না। খাবারের সময় তার খাবারের ভাগ কম পড়ে না। গায়ে নতুন কাপড় গহনা, তার জন্য এক কাজের লোক সবসময় থাকে। সেই খাবার থেকে সব কিছু প্রয়োজনের আগে রুমে নিয়ে আসে। সেই কৌশলের অবুঝ মাথা বোঝেনি। আমার ফুপুর যেমন বাপের বাড়ি ছিল না, তেমনি স্বামীর বাড়িও ছিল না। বাপের বাড়িতে সে কাজের বিনিময়ে দুমুঠো ভাত খেত, আর সারেং বাড়িতে সেই যে এত আরাম আয়েশ গহনা, সব একটা বাচ্চার জন্য। এখানে আমার ফুপু কিছুই ছিল না। আমার ফুপুর যেমন কিছুই ছিল না, তেমনি সংসারও হয়নি, স্বামীও হয়নি। এই সংসার ছিল জয়তুনের। এই বিশাল রুমটুকু ছাড়া তার আর কিছুই নেই। আলতাফউদ্দিন খারাপ লোক ছিল না, তবে সে ছিল তার চাঁদের মতো প্রথম বউতে দেওয়ানা। বাবা মায়ের কথায় বংশরক্ষায় বিয়ে তো করেছে, তবে দায়িত্ব ছাড়া আর কোনো কিছুর জন্য আমার ফুপুর দিকে ফিরেও তাকায়নি। তার ধ্যান জ্ঞান দুনিয়া ছিল জয়তুনারা। জয়তুনারার কথাতেই সব শুরু, তার কথাতেই সব শেষ। আর এই কিছুই না হওয়ার দুনিয়ায় আল্লাহ তাকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিলেন, তার সন্তান। প্রথমবার আমি ফুপুকে হাসতে দেখলাম। খিলখিল হাসি, চোখে মুখে বাদ ভাঙা খুশির জোয়ার। সেই খুশির জোয়ারে ভেসে প্রায় তিনি আমাকে বলতেন, ও আজিজ, বলতো কন্যা হবে না পুত্র? আমি কিছু বলতে পারতাম না। আমি চেয়ে ফুপুর খুশি দেখতাম। সেই দেখার মাঝেই আবার বলতো, আমার সন্তান হলে প্রথম কোলে নিবি তুই, নিবি না? আমি সাথে সাথে মাথা নাড়াতাম। সে লাগার মাঝেই ফিসফিস করে বলতো, এই সন্তান আমার, শুধুই আমার। আমি এর ভাগ কাউকে দেব না। যার কিছুই থাকে না, সে জীবনে হঠাৎ কিছু পেলে দিন দুনিয়া ফেলে আঁকড়ে ধরে। আমার ফুপুও ধরলেন। সেই ধারায় সে কাউকে দেখতে পারে না। বাড়ির বড় ছেলে তখন জসিম, বাচ্চা ছেলে, পুরো বাড়ি হুটোপুটি করে খেলতো। সেই খেলার মাঝে একদিন ধাক্কা লাগলো। ফুপু পা এমনিতেই বাঁকা, পেটে বাচ্চা। ফুপু পড়তে পড়তে বাঁচলো, আর বেঁচেই জসিমকে এক থাপ্পড় মারলো। আমার নাদান ফুপু তো আর জানে না কার জিনিসে হাত লাগিয়েছে সে। জয়তুন আরার কলিজা জসিম। সে জয়তুন আরা গর্ভে না জন্ম হলেও তার দুনিয়া সে। আর তখন থেকে জয়তুনের চোখের বালি হয়ে গেল সে। তার মধ্যে আলতাফের আচরণ স্বাভাবিক। এত সাধনার পরে প্রথম সন্তান দুনিয়ায় আসছে। মনোযোগ সন্তানের মায়ের প্রতি আসবেই। আর এটাকেই পাগল ফুপু তার শক্তি ভেবে বসলো। জয়তুনের চোখের বালি যেমন সে, তেমনি তার চোখের বালি জয়তুনের ছেলে জসিম। সে তার চোখের বালিদের ঘৃণা করে। তবে সে তো জানে না, জয়তুন চোখের বালিদের এই সামান্য ঘৃণায় তার পোষে না, বরং নিঃশেষ করে ফেলে। করলো তাই। আমার ফুপু জন্মের পরে ছেলের মুখটাও দেখেনি। তাকে দুনিয়ায় আনতে গিয়ে বেহুশ হয়েছিল। সেই হুঁশ জয়তুন আর ফিরতে দেয়নি। দায়ের মুখ বন্ধ করেছিল বিশাল টাকায়। সংসার তার, স্বামী তার, সারেংবাড়ির রক্ত তার, ক্ষমতা তার। এক চোখের বালি নিঃশ্বাসে সব তার। কেউ জানলো না, কেউ বুঝতো না। ওই যে সারেংবাড়ির দক্ষিণ কোণের রুম, সেই বিশাল রুমে তার ফুপু নিজের অজান্তেই দুনিয়া থেকে বিদায় নিলেন। সবাই জানলেন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। এই আর কি। গ্রামে অহরহ মেয়ে এভাবে সন্তান জন্ম দিতে গিয়ে মরছে। তাছাড়া তার ফুপুরে আজিজ ছাড়া ছিলই বা কে? বংশরক্ষা এনেছিল, বংশরক্ষা হয়েছে, কাহিনী শেষ। এই সারেংবাড়ির ইট দেয়াল শুধু ওই যে ভয়ঙ্কর রাত, সে রাতের সাক্ষী না। সাক্ষী তারও আগে, তার ফুপুর মৃত্যুর। ইট দেয়ালের তো মুখ নাই, তাই কেউ জানতেও পারে নাই। আমি তখনও সারেংবাড়িতে ঘুরে ফিরি, ফুপুর গায়ের গন্ধ খুঁজি, জাফরের সাথে লেপ্টে থাকি। তার গায়ে যে তার ফুপুর সুবাস। আসলে কি জানো, সত্য কখনো চাপা থাকে না, বের হবেই। হলোও তাই। সে দায়ের মুখ বন্ধ রাখার জন্য আরও টাকা চাই। তাই জয়তুনকে হুমকি ধামকি দিতে লাগলো। জয়তুনারা কি চিজ সে তো জানে না। ব্যাস, জন্মের মতো মুখ বন্ধ করে দিল। সে দেওয়ার আগে আমি সব দেখে ফেললাম। এই সারেংবাড়ি পুরো আনাচে কানাচে ঘুরে ফিরি, কেউ তো খেয়াল করে। তাই তাদের সব কথা সুন্দর মতোই শুনলাম। শুনে কোনো প্রতিক্রিয়া দেখালাম না, চুপচাপ সারেংবাড়ি থেকে বেরিয়ে গেলাম। যেতে যেতে মনে মনে একটা কথাই বললাম, যেই সারেংবাড়িতে তার ফুপুর জায়গা হয়নি, সেই সারেংবাড়িকে আমি ধুলোয় মিশিয়ে দেবো, আর দেবো জয়তুনারাকে। তাকে আমি মৃত্যু দিব ধীরে ধীরে। ব্যাস, মনের আগুন মনে চেপে দিন গুনতে লাগলাম। সময় গেল, কৈশোর থেকে যুবক, যুবক থেকে পুরুষ। বাবার সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম, নিয়ে জাল বুনতে লাগলাম।
সেই জালে সেই ভয়ঙ্কর রাতে সারেংবাড়ি ধ্বংস তো হলো, তবে জয়তুনকে পারলাম কই। ভাগ্যটা সত্যিই ভালো, তাই রয়ে গেল আফসোস। কতটা আফসোস তুমি জানো না গো মা। সে আফসোস নিয়ে আমি ঘুমাতে পারি না। তাই আবার জাল বুনি এই যে, আবার সেই জালে সব আটকে ফেলেছি। এবার আর সারেংবাড়ি বাঁচতে পারবে না। পিথিলা অবাক হয়ে আজিজের মুখের দিকে তাকিয়ে রইল। কোন দুঃখে দুঃখী হবে সে বুঝতে পারছে না। নিজের পরিচয় নাই এই করুণ গল্পে, বরং তার মাথায় ফট করেই অন্য কিছু ঘুরে গেল। যেতেই অবাক হয়ে বলল, বিনার সাথে কি করবেন আপনি? জয়তুনারা যা আমার ফুপুর সাথে করেছে আমিও তাই করব। তার নাতনিকে শাড়ি দেব, গহনা দেব, 3-4টা বান্দি দেব, আমার প্রিয় ছেলেকে দেব। তবে তার বিনিময়ে সে আমাকে দেবে শুধু আমার বংশের বাতি আর তার জীবন। পিথিলা স্তব্ধ হয়ে বসে রইল। দুনিয়ার সব ভয়ঙ্কর মুখগুলো দেখানোর জন্যই বুঝি তাকে বাঁচিয়ে রাখা। সে সেই স্তব্ধতার মাঝেই বলল, আয়নার মাথাটাও আপনি নষ্ট করেছেন, তাই না? আজিজ হো হো করে হাসলো। হেসে বলল, শুভ কাজে বলি দিতে হয় জানো, আয়না হচ্ছে আমার সেই বলি। মানলাম আপনার ফুপুর সাথে অন্যায় হয়েছে, জয়তুনারা দোষী। তবে জয়তুনারার ছোট্ট ছেলেটা কোনো দোষ করেনি। করেনি তার বউ, করেনি আপনার প্রিয় ভাতিজার বউ। তাহলে এক অন্যায় জয়তুন করেছে, আপনি করেছেন তার 3 গুণ। তবুও কিসের এত ক্ষোভ? আপনার ফুপু কি দাদি হয় তোমার? আমার দাদির নাম হাফসা বেগম, তার ছেলের নাম সাবেত, সাবেত মাহমুদ। আমি সাবেত মাহমুদ আর শায়লার বড় মেয়ে। এটাই সত্য, আর এই সত্য কখনো বদলাবে না। আজিজ কিছুক্ষণ পিথিলার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমার জাফর নির্দোষ, সে শুধু পরিস্থিতির শিকার হয়েছিল। কোনো গল্পই আমার ভেতরের ঘৃণাকে শেষ করতে পারবে না। কেন পারবে না? তোমার শরীরে তার রক্ত। এই রক্তকে আগলে রেখেছে আমার বাবা। তার জায়গায় দুনিয়ার এমন কেউ নেই সরিয়ে ফেলবে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে হলে তার কাবিল হতে হয়। সেই যোগ্যতা আপনার জাফরের নেই। আজিজ স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আগের মতোই বলল, আমার জাফর ঋণের বোঝা টানতে গিয়ে যোগ্য স্বামী, যোগ্য পিতা হতে পারেনি। এই যে এই জয়তুনারার জন্যই তিনি সবকিছু জসিমকে দিয়ে রেখেছিল, আর জাফরকে স্নেহের নামে এমনভাবে আটকে রেখেছে, সে দায় থেকে সে বের হতে পারেনি। তার ভালোবাসার কথা জেনেও গলা টিপে নিজের বোনের মেয়েকে জাফরের গলায় ঝুলিয়েছে। সে ঝুলানোর দায় জাফর কত কষ্ট হজম করেছে জয়তুন জানে না, আমি জানি। অথচ জসিম বিয়ে করেছিল নিজের পছন্দে। জসিম, এরশাদ, শাহবাজ, এদের সবকিছুতেই সেও তার। তবে জাফরের ক্ষেত্রে তা হয়নি। তবুও দুনিয়া দেখেছে, সৎমা হয়েও কি সুন্দর বুকে আগলে রেখেছে। আর এই কারণে আমি কাউকে ছাড়িনি। তারা থাকলে আমার জাফর ভালো থাকতো না। তাছাড়া জয়তুনের কলিজা ছেঁড়ার জন্যই তো এত কিছু। অন্যায় অন্যায়ই হয়। জয়তুনারা যা করেছে সেটাও অন্যায়। আপনি যা করেছেন সেটাও অন্যায়। একজনের পাপ কখনো অন্যজন বহন করে না। আর আপনার নির্দোষ জাফর যা করেছে সেটাও আমার মায়ের দিক থেকে অন্যায়। তাই দয়া করে এই সব পাপের খেলা বন্ধ করুন। বিনা আয়না ওরা নির্দোষ। আজিজ আগের মতোই হালকা হাসলো। হেসে বলল, আমি বন্ধ করলেও এরশাদ করবে না। আমি যেমন কসম খেয়েছি সারেংবাড়িকে ধুলায় মিশাবো, তেমনি সে কসম খেয়েছে তার পরিবারকে হত্যায় যারা যারা আছে তাদের নির্বংশ করবে। তুমি কি জানো সেদিন রাতে এরশাদ সে কজনকে লাশ বানিয়েছিল, তাদের পরিবারে কেউ বেঁচে নেই। কোথায় গেছে, কি হয়েছে প্রমাণও নেই। কেন নাই জানো? এরশাদ তাদের নির্মমভাবে হত্যা করে ইটের চুলায় জ্বালিয়ে দিয়েছে। কোনো লাশ নেই, প্রমাণও নেই। এখন বলো তাদের কি দোষ? পিথিলা আর শুনতে পারল না। এরা মানুষ, মানুষের মতো দেখতে, ভয়ঙ্কর এক পশু। সে ক্লান্তভাবে ছাউনিতে মাথা রাখলো। ভালো লাগছে না তার, কেমন গা গুলিয়ে উঠছে। তখনই নৌকা পাড়ি ভিড়ল। এমনিতে তেমন কিছু চেনে না, তার মধ্যে রাত কোথায় এসেছে জানেও না। আজিজ দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার কাজ হলো আমি নিজে তোমাকে ঢাকায় পৌঁছে দেব। তাছাড়া আমি চাইলেও এখন ঢাকায় পৌঁছানো সম্ভব না। এরশাদ কাছে খেলোয়াড় না, পুরো গ্রামে তার লোক আছে। আমার বাড়িতে তো নেওয়া সম্ভব না। সেই পর্যন্ত চেয়ারম্যান বাড়িতে তুমি থাকবে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। কিসের কাজ? আসলে বলতে গেলে সেই হিসাবে কাজও নেই। আমি এখন শুধু বসে বসে তামাশা দেখবো, কেননা এরশাদ তোমাকে পাবে না। না পেলে তার বিগড়ানো মাথা আরও বিগড়াবে। সেই বিগড়ানো মাথার ঝড় আয়নার উপর দিয়ে যাবে। মাথা চুল তো আর বাতাসে ভাগে নাই। রূপবতী বইয়ের রূপে সারেংবাড়ির ছোট নাতি নাকি অনেক আগেই কুপকাত। সেই বুঝি চুপচাপ বসে থাকবে? যতুনারার 2 লাঠি নিজেরাই নিজেদের শেষ করবে। তারা শেষ হলে যতুনারা এমনিতেই শেষ। ব্যাস, কাহিনী খতম। আয়না আপনাকে নিজের বাবার মতো বিশ্বাস করে। তার বাবাও করতো। তুমিও তো জানো না আয়নার বাবা মাও গায়েব। তবে তাদের গায়েব এরশাদ করেনি।
আয়না যাকে বাবার মতো ভরসা করে সেই করেছে। হ্যাঁ, আপনারা সবাই পিশাচ। তবে আমার ফুপু নিষ্পাপ। তার কিছু ভুল ছিল, তবে পাপ করেনি। আমার জাফর নিষ্পাপ। সে যা করেছে দায়বদ্ধ থেকে করেছে, আর এই দায়বদ্ধতার শাস্তি সে মর্মে মর্মে পেয়েছে। আর আমার জাফরের মেয়েও নিষ্পাপ। তার উপর এরশাদের পাপের ছায়া আমি পড়তে দেব না। তাই তাদের ধ্বংসই সব সমস্যার সমাধান। মিথিলার গলা দিয়ে আর একটা শব্দ বেরোলো না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। তার চোখের সামনে ভাসতে লাগলো দুটো নিষ্পাপ মানুষের মুখ, বিনা আর আয়না। কি করবে সে? এই গল্পে কে ভালো কে খারাপ, কে বেশি দোষী সে জানতে চায় না। সে শুধু জানে এই দুটো প্রাণ বাঁচাতে হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। আজিজও পিথিলাকে আর কিছু বলল না, তবে যেই তিনজন পিথিলাকে নিয়ে গিয়েছিল তাদের দিকে তাকিয়ে বলল, যান বাঁচাতে চাইলে মিঠা পুকুর থেকে গায়েব হয়ে যা। সারেংবাড়ির ঘাটে তোদের নৌকা ভিড়েছে। কার নৌকা ভিড়েছে এটা বের করা এরশাদের বাহাতের কাজ। আর যদি আমার নাম মুখে আসে, তোরা তো এরশাদের হাতেই শেষ। বাকি তোদের বউ বাচ্চা সেগুলোকে আমি নিজ দায়িত্বে শেষ করব। তাই নিজেরা মরলে মরবি, তবু আজিজের নাম যেন মুখে না আসে। তারা তিনজনই ঢোকিল। টাকার জন্য আকাম কুকাম তো আজ নতুন করে না, তবু টাকার লোভে যে কতটা ভয়ঙ্কর আজ হাড়ে হাড়ে টের পেল। পেয়ে রাতের আধারে গ্রাম ছাড়তে চাইলে বুঝি সব পাওয়া যায়। আর যেখানে স্বয়ং এরশাদ, তাই শেষ রাতে গ্রাম থেকে বের হওয়ার আগেই ধরা পড়ল। এরশাদ অবশ্য জানে না কি কি করেছে এরা। সে শুধু তার সব লোকেদের বলেছে গ্রাম থেকে বের হওয়ার সব রাস্তায় লোক রাখতে, যাতে যাকে সন্দেহ হবে তাকেই ধরতে, আর ধরতেই হড়বড় করে যান বাঁচানোর জন্য তারা বলল। তারা কিছু করেনি। বিয়েবাড়ির লোক নিয়ে ঘটে গিয়েছিল, তখনই একটা মেয়ে তাদের কাছে সাহায্য চাই, ব্যাস তারা সাহায্য করেছে। স্টেশনে ঘাটে নামিয়ে দিয়েছে, তারপর কোথায় গেছে জানে না। এসে শুনে সব সময়ের মতোই হাসলো, হেসে ঠোঁটে সিগারেট রাখলো, আগুন জ্বালাতে জ্বালাতে বলল, ইটের চোলাই আগুন দিতে। পিথিলা বসে আছে চুপচাপ, গায়ে মিষ্টি রঙের মোটা পাড়ের একটা কাপড়। খোলা এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে নিচ্ছন্দে ওড়াউড়ি করছে। হলো আজ তাদের প্রতি বড় অবহেলা। না চিরুনি পড়েছে না হাত, সেই যে পানি থেকে উঠেছে আর গোছানো হয়নি, শুকিয়ে দলা পাকিয়ে আছে। সেই দলা পাকানো চুল নিয়েই পিথিলা খাটের এক কোণে চুপচাপ বসে আছে। রাত কত হলো জানে না, তবে দু চোখের পাতায় ঘুমের ছিটে ফোটাও নেই। অবশ্য ঘুমের আর দোষ দিয়ে কী লাভ? অচেনা বাড়ি, অচেনা রুম, অচেনা মানুষের মাঝে কারোরই ঘুম আসার কথা না। তার মধ্যে 12 চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। চেয়ারম্যান বাড়িটা সদরের কাছাকাছি। তখনই মহাজন একেবারে চেয়ারম্যান বাড়ির ঘাটে নৌকা নিয়ে এসেছে। রাত তখন বেশি না, 10টা 11টা হতে পারে। অবশ্য বলতে গেলে গ্রামের দিকে এই অনেক, তবু চেয়ারম্যান বাড়ি ঝলমল করতেই দেখলো। সেই ঝলমলের মাঝেই পিথিলা এই বাড়ির বসার ঘরে পা রাখলো। চেয়ারম্যান মোটা খাটো স্বাস্থ্যবান মানুষ। সে সামনে দাঁড়াতেই পা থেকে মাথা পর্যন্ত দেখলো, দেখে বলল, আচ্ছা, এই হলো এরশাদের পাখি? আমার জাফরের মেয়ে, এটাই যেন মাথায় থাকে। আরে ধুর বন্ধু, অযথা চান্দি গরম করো কি জন্য? তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে একই কথা, নিশ্চিন্তে থাকো। তাছাড়া ঘর গৃহস্থ বাড়ি আমার। বাড়িতেই বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে থাকি আমি। এতটাও আবার খারাপ মনে কইরো না। কতটা খারাপ আমার চেয়ে ভালো কে জানে। তাই যে কোনো হাবিজাবি চিন্তা মাথায় আনার আগে এটা মাথায় রাখবা, আমাদের গায়ে কোনো কালির দাগ নাই। নাই বলেই পর 3বার তুমি চেয়ারম্যান। সে 3বার যদি 4বার করতে চাও, তাহলে বন্ধুকে তো তোমার লাগবেই লাগবে। তাই সাবধান, আমার জাফরের মেয়ের গায়ে কালি লাগলে তুমিও ধলা থাকবা না। বলেই পিথিলার দিকে তাকালো, তাকিয়ে কোমলভাবেই বলল, আমি কাল আবার আসবো। বলে নিজের মতো চলে গেল। যেতেই চেয়ারম্যান তার স্ত্রীকে ডাকলো, ডেকে খুব আমোদে গলায় বলল, একে মেহমানদের রুমে নিয়ে যাও। শুকনো কাপড়, রাতের খাবার দাও। কিছুদিন থাকবে এখানে। যত আমোদে সে বলল, তার ছিটেফোঁটা তার স্ত্রীর চোখে মুখে দেখা গেল না, বরং খুব বিরক্ত নিয়েই তাকে এখানে আনলো, এনে কাপড় খাবার টাবার দিল। পিথিলা খেতে পায়নি, না পারাই তার জন্য স্বাভাবিক, তবে অশান্তি নিয়ে সে কখনো গলা দিয়ে খাবার নামাতে পারে না, আজও পায়নি। অথচ খিদের শরীর ঝিমিয়ে আসছে, তাই 1 গ্লাস পানি কোনো রকম গলায় ঢেলে যেমন যা তেমনি পাঠিয়ে দিয়েছে। তারপরে এই রুমে কেউ আর আসেনি।
এমন না তাকে আটকে বা বন্দি করে রেখেছে, বরং পিথিলাই দরজা ভেতর থেকে আটকে বসে আছে। চেয়ারম্যানের নজর তার ভালো লাগেনি। তাছাড়া গত কয়েকদিনে মানুষের যে রূপ দেখেছে, মানুষের উপর থেকে তার বিশ্বাসই উঠে গেছে, তাই একটু সুযোগের অপেক্ষায় আছে। চেয়ারম্যান বাড়িটা কোথায় সে বুঝতে পারছে। ঘাট থেকে যখন উঠান পেরিয়ে বাড়ির ভেতরে এলো, তখনই রাস্তাটা অনুমান করতে পারলো। অবশ্য তার কাছে আছে বাড়িটা সদরের কাছাকাছি। স্কুলের সদরে আসা হয়েছে তার বেশ কয়েকবার, সেই হিসাবে কিছুটা পরিচিত হয়েছে। অবশ্য ঝলমল করা বাড়ি না হলে বুঝতেই পারতো না। আর বুঝলো বলেই জানে স্টেশন থেকে খুব একটা দূরে না সদর। সারেং বাড়িতে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। সেখানে যাওয়া মানেই আটকে যাওয়া। আয়না বিনা বাঁচবে, তবে সে বাঁচবে না। কেননা এই কয়দিনে এইটুকু ঠিক বুঝতে পেরেছে এরশাদ তাকে ছাড়বে না, মরে গেলেও না। তাই এমন কিছু করতে হবে যেন বিনা আয়নাও বাঁচে, সে নিজেও বাঁচে। আর এসব কিছুর জন্য যা করতে হবে তা হলো তাকে পালাতে হবে। স্টেশনে ভুলেও যাওয়া যাবে না। মহাজন তো বলল পুরো গ্রামে এরশাদের লোক আছে, তাই এমন জায়গায় যেতে হবে যেখানে এরশাদের পাওয়ার খাটবে না। সেটা মিঠাপুকুরের এক জায়গায় থানা। থানায় গেলে সে বাবার পরিচয় দেবে। প্রত্যেক থানায় ওয়্যারলেস আছে, কোনোভাবে মুগদা থানায় খবর পাঠাতে পারলেই হলো। ব্যাস, যা করার বাকি বাবাই করবে। তবে সমস্যা হলো সে এই বাড়ি থেকে সদরের রাস্তা চিনলেও থানা চিনে না। তাছাড়া এত রাতে সদরের দোকানপাটও বন্ধ থাকবে, তাই জিজ্ঞেস করবে কাকে? পিথিলা ভাবে। ভাবতে ভাবতে ফট করে তার হাসপাতালের কথা মনে পড়ে। যত রাতই থাক হাসপাতালে কেউ না কেউ থাকবে, আর তাদের কাছে সাহায্য চাওয়া যাবে। তাই তখনই পিথিলা উঠে দাঁড়ালো। মহাজনের চাদরটা মাথা থেকে নিয়ে ভালোভাবে পেঁচালো। পেঁচিয়ে আস্তে করে দরজা খুলে রুম থেকে বের হতে দেখলো পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে তলিয়ে আছে। সে কিছুটা পা টিপে টিপে সদর দরজার কাছে গেল। গিয়ে দরজায় হাত রাখতে দেখলো তালা মারা। এবার বুঝলো কেন তাকে বন্দি করা হয়নি। পুরো বাড়িতে একটাই দরজা, সেটাই তালা। রুমের দরজা আটকালেই কি না আটকালেই কি? সে দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। দাঁড়াতেই দেখলো চেয়ারম্যান গিন্নি দাঁড়িয়ে আছে, চোখ মুখ সবসময়ের মতো শান্ত নির্বিকার। শাহবাজ যখন চোখ খুলল তখন শেষ রাত। ফজরের আজান দেবে দেবে করছে। রুম জুড়ে আধো আলো আধো অন্ধকার। এক কোণে এক নার্স হাঁ করে বসে বসে ঘুমাচ্ছে। সে সম্ভবত জরুরি বিভাগে আছে, তাই বাইরের কেউ নেই। তার পাশেই দুই রোগী মরার মতো পড়ে আছে। শাহবাজ নড়ল না, কোনো শব্দ করল না। কিছুক্ষণ উপরের সিলিংয়ের দিকে চুপচাপ তাকিয়ে রইল। নিজের সাথে যুদ্ধ তার। এই যুদ্ধের রাজা সে, হাতিয়ারও সে, সেনাপতিও সে, শত্রুও সে, আবার বন্ধুও সে। আর এত কিছুর রানী একজন, তার আয়নামতি। যাকে মন দিয়েছে সে, পেয়েছে সে। তবে নিজের করে শক্ত করে ধরে রাখার যত দ্বিধা, এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই হাতের ক্যানোলা নিজেই টেনে খুলল। মাথায় কোথাও যন্ত্রণা, সেই যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা বুকে। সেই যন্ত্রণা নিয়েই উঠে বসল। বসতে বসতেই বুকের রাবারের ইলেকট্রোড তারগুলো টেনে খুলল। খুলতেই মেশিনে টুটু করে বেজে উঠল। নার্স ধর ফুরিয়ে উঠল। উঠতেই হতভম্ব হয়ে দৌড়ে আসতে গেল। শাহবাজ এক চড় লাগালো, লাগিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূরে, 10 হাত দূরে। এমনি মন মেজাজ খারাপ, বেশি রং হজম হবে না। কাঁচা ঘুম, হতভম্ব, তার মধ্যে জ্বর। নার্স গালে হাত দিয়েই কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর এক দৌড় দিল। সে ভাবল মাথায় আঘাতের কারণে হয়তো এই রোগীর মাথায় কোনো সমস্যা হয়েছে। তবে সে তো জানে না এর মাথায় জন্মগত খারাপ। তার দৌড়ে যেতে দেরি, ওয়ার্ড বয় আর ডাক্তারের দৌড়ে আসতে সময় লাগেনি। শাহবাজ ততক্ষণে রুম থেকে বেরিয়ে করিডরে তাদের দেখেই বলল, ঠিক আছে, আমি একদম ঠিক। এখন জোর টোর করে রাখতে গেলে আরেক সমস্যা। এসব আবারও আমার একদম পছন্দ না। পরে 19-20 করলে দোষ দিতে পারবে না। ওয়ার্ড বয়রা দৌড়ে আসতে গেল। ডাক্তার থামলো, থামিয়ে একজনকে বলল, তারপর শাহবাজের দিকে তাকিয়ে বলল। শাহবাজ হাসলো, হেসে কথা বাড়ালো না। আসুক তার চেলাবেলা। তাই করিডোরের দেওয়াল ঘেঁষে রাখা কয়েকটা চেয়ারের মধ্যে একটাই শক্তভাবে বসলো। বসতে বসতে বলল, শালার মাথা এক বিয়ে করতে কতবার ফাটাবে কে জানে। তখনই ফরাদ এলো। এসে এখানে পৌঁছাতে ঘণ্টাখানেক হয়ে গেছে। এই রাতে জরুরি বিভাগের রোগী তারা দেখতে দেবে না, যা করার সকালে। তাই সবাই বাইরে ছিল।
আর সে আসতে শাহবাজ চোখ খুলে তাকালো, তাকাতেই শান্ত চোখে মুহূর্তেই আগুন লেগে গেল। এত ভালো মানুষই, এত এত মধুর বন্ধুত্ব, সব বুঝি বাপের মতো সারেং বাড়ির ধ্বংসের জন্য। আর তার বোন, এই জায়গায় তার হাত দেওয়া ঠিক হয়নি ফরহাদটা। তাই চোখের পলকে এক চটকে উঠল, উঠে নাক বরাবর মারতে গেল। ওয়ার্ডবয়রা তৈরি হয়েছিল নার্সের গায়ে যে হাত তুলতে পারে, বাকি মানুষ আবার কি। তাই উঠতে সাথে সাথে চাপটে ধরল। ফরাদ আগামাথায় কিছুই বুঝতে পারল না, তবে শাহবাজ তার দিকে যে তেড়ে আসতে যাচ্ছিল ঠিক বুঝল। তাই কিছুটা বিরক্ত চোখে তাকালো। যেখানে কিছুই ঠিক নেই সেখানে নতুন ঝামেলা মানে হয় না। তাই কিছু বলবে তার আগে ডাক্তার এগিয়ে এসে শাহবাজকে বলল। শাহবাজ শান্ত হলো না, বরং ওয়ার্ড বইকে ছুঁড়ে ফেলে ফরহাদের দিকে আবার এগোলো। ফরহাদ দাঁড়িয়ে আছে আগের জায়গায় নির্বিকারভাবে। শাহবাজ এগোতেই বলল। তোর আয়রামতি বিপদে, বাঁচাতে চাইলে সময় আর এনার্জি নষ্ট কম কর। শাহবাজ থামলো, থেমে হাসলো, হেসে সাথে সাথে ভদ্রভাবে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল। শাহবাজের বউ সে, শাহবাজ ছাড়া কার সাধ্য তার গায়ে টোকা দেওয়ার? তোর প্রাণপ্রিয় বড় ভাই, যার পাখির খাঁচার দরজা তোর বউ খুলে দিয়েছে, সেই পাখি গায়েব, বুঝতে পারছিস? শাহবাজের এবারও তেমন ভাবান্তর হলো না। বোকা বউ তার, সে তো বোকামি করবেই। এই বোকামি দেখেই তো প্রেমে পড়েছে সে। বরং ওই পিথিলার মতো জ্ঞানের জাহাজ হলেই হতো সমস্যা, এতদিনে খুনটুন ঠিক হয়ে যেত। তাই দাঁতে দাঁত চেপে বলল। তোর ভাবতে হবে না, আমার বউ, আমার ভাই, আমার বোন, সব কিছু থেকে তোরা দূরে, একদম দূরে, তা না হলে খুন করে ফেলবো। ফরাদ বুড়কুচকে তাকালো। আসলে তার মাথায় এবারও কিছুই এলো না। কোন কারণে আবারের তার ছিঁড়েছে কে জানে। তাই তাকে পুরো উপেক্ষা করে এগিয়ে ডাক্তারের সাথে কথা বলতে গেল। তাদের ঝামেলা পরে দেখা যাবে, আগে এখানকার ঝামেলা শেষ করা যাক। শাহবাজকে নিয়ে ফেরা দরকার। ঠিক তখনই মান্নাও এলো। এত মানুষ এখানে ঢুকতে দেয় না, তবুও ঝামেলার কথা বলে বুঝিয়ে সুজিয়ে এলো। এসে শাহবাজের কাছে দৌড়ে এলো, এসে বাড়ির সব কিছু বলল। শাহবাজ শান্তভাবে সব শুনল। তার নিজেরই মাথা গরম, আর এদিকে সবার মাথায় আগুন লেগে বসে আছে। কোন দিকে যাবে ধুর, ভাবতে ভাবতে শাহবাজ আবার চেয়ারে বসলো। শরীর আসলেই ঠিক নেই, তাই মহাজন আর মহাজনের পুতের খবর পরে নেওয়া যাবে। তার আগে আগুন নেভানো দরকার, আর সেই আগুনে একমাত্র পানি তাদের নতুন নতুন পিথিলা আপা। অবশ্য আপা না, মহামান্য বড় ভাবি বুঝতে পারছে না, তবে এইটুকু ঠিক জানে এইসবের সব কিছুতে একজনেরই বাহাত আছে, আব্দুল আজিজ। তোকে তো আমি কুটি কুটি করে কুত্তাকে খাওয়াবো শালা। বলে ফরাদের দিকে তাকালো, তাকিয়ে মান্নাকে বলল। অজ্ঞান টজ্ঞান করে কি দিয়ে যেন? জানি না তো ভাই। না জানলে খবর নে, হাসপাতালেই তো আছিস। মান্না দৌড়ে গেল। শাহবাজ ফরাদের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। বিয়েটিয়ে মানে না সে, দরকার বলে বোনকে সারা জীবন ঘরে খুঁটি দিয়ে দেবে, তবুও মহাজন বাড়িতে পা মারাতে দেবে না সে, মরে গেলেও না। ঠিক তখনই ফরাদ শাহবাজের দিকে তাকালো। শাহবাজ তার চেনা ভঙ্গিতে ঠোঁট ছাড়িয়ে হাসলো। যা করার সে করবে। আজিজ আয়নার বাপের খবর ভাইয়ের কান পর্যন্ত যেতেই দেবে না সে। ফরাদ শাহবাজের সেই হাসির দিকে তাকিয়ে রইল। সে তো আর বোকা না, এই শয়তানের মাথায় যে কি চলছে ভালো করে জানে, তবে কি ধরতে পারছে না। আরে কথা বললো কেন? সবার কাছ থেকে একদম দূরে দূরে কথা মনে পড়তে তার বিনার মুখটা ভাসলো। ওই যে ফুলের গহনা নিয়ে, হলুদ শাড়ি গায়ে, টলমলো চোখ, মায়াবী একটা মুখ, আর এই মুখের মানুষটাই এখন বউ। ফজরের আজান পড়তেই তারা বেরোলো। ডাক্তার শাহবাজকে ছাড়বে না, তবে ফরাদ বুঝলো ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ মেনেছে, তবে সহজে না, পকেট গরম করতে হয়েছে। তাছাড়া রোগীর লোকজন না রাখলে তাদের কিছু করেনি। রোগীও আধা পাগল, একে জোর করে রাখা মানেই ঝামেলা। তাই শাহবাজকে ছেড়েই যেন বাঁচলো। তবে মিঠাপুকুর পর্যন্ত গাড়ি যায় না, যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত যাওয়ার জন্যই শাহবাজের চ্যালাপোলারা গাড়ি ভাড়া করলো। তারপর ট্রেন বা অন্য কোনো উপায়ে যাওয়া যাবে। এভাবে যেমন শাহবাজের জন্য ভালো হবে, তেমনি সময়ও কম লাগবে। সেই হিসেবেই গাড়িতে উঠে বসলো ফরাদ আর শাহবাজ পাশাপাশি। বসতেই ফরাদ বলল। শাহবাজ, এত ঝামেলায় বাড়তি কোনো ঝামেলা যেতে চাই না, তবে হারে হারে চিনি তো, তাই সোজা বল কাহিনী গিয়ে। যদি না বলি, না বললে নেই, তবে শুনে রাখ,
যতই পালোয়ানগিরি দেখাও, আমি পুরো সুস্থ স্বাভাবিক মানুষ, আর তুই আধমরা। তোর চেলাপেলারে যদি অজ্ঞান করতে আসে, তারা আস্তে আস্তে আমি আগে তোর মাথায় হাত দেব, জায়গা মতোই দেব, বাকি তোর ইচ্ছে। শাহবাজ হাসলো, হেসে মান্নার দিকে তাকিয়ে বলল, শালার বেজাত, একটা কাজ তো ঠিক মতো কর। ওদের দোষ কি? আমি তো বোকা না। তাছাড়া হাসপাতালে যা করেছিস, তাই তারা নিজেরাই ডেকে জানিয়ে দিল। একদম সত্য, তোরা বোকা হবি কেন? আজিজের রক্ত, বোকা তো আমরা। তাই তো এতদিন তিল পরিমাণও বুঝতে পারি নাই রে। ওই তো আমার সোনা কপালে আয়নামতি, সে যদি না আসতো, তাহলে তলে তলে তল কেটে ফেলা ফেলা করে ফেললার পরেও ধরতে পারতাম না। বাপবাদে যা খুশি তাই বল শাহবাজ, তা না হলে এই যে মেজাজ শান্ত রাখার চেষ্টা করছি, সেটা আর করব না। না করলে কি করবি? আদমরা আমি হতে পারি, আমার সঙ্গী সাথীরা তো না। একবার ইশারা দেই, তখন দেখা যাবে কে কত পালোয়ান। ফরাদ শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। সে সত্যি ঝামেলা চাইছে না। মন মেজাজ শরীর কিছুই ঠিক নেই, তাই শান্তভাবেই বলল। আমাকে আটকে তোর লাভ কি? শাহবাজ ফরাদের দিকে ঘুরলো। কান টানলে মাথা আছে, সেটা তো জানিস। তুই হচ্ছিস আজিজ কুত্তার কান, তাই তোকে টানবো। সেই কুত্তার লেজ নাড়তে নাড়তে দৌড়ে আসবে। ব্যাস, ফরাদের ধৈর্য শেষ। সে ঝট করে উঠে শাহবাজের গলা চেপে ধরল। শাহবাজের চালপোলারা টেনে সরাতে চাইল, আর ড্রাইভার সাথে সাথে গাড়ির ব্রেক কষল। সে তো আতঙ্কেই শেষ। কোন পাগলদের গাড়িতে তুলেছে সে? সেই আতঙ্কের মাঝেই গাড়ির ভেতরেই হুলুস্থুলস লেগে গেল। ফরাদ তাও ছাড়ল না, বরং আরও চেপে ধরে বলল, বলছি না বাপে যাবি না? শাহবাজ আগের মতোই এবার আর হাসল না, না চেষ্টা করলো ফরাদকে ধাক্কা দিয়ে সরাতে। চোখ তার টকটকে লাল, সেই লাল চোখ নিয়েই শান্তভাবে বলল, সামান্য বাপের নামেই আগুন লেগে গেছে, অথচ আমার বাপ মাকে খুন করেছিস তোরা। তাহলে ভাব আমাদের অবস্থা কি? ফরাদ থমকালো না, অবাক হলো না, বরং হেসে বলল, পাগলের প্রলাপ অন্য কোথায় গিয়ে কর। আচ্ছা, তাহলে তোর বাপ পৃথিলাকে আটকে রেখেছে কেন? আটকে রাখিনি, শুধু তোর বউকে সাহায্য করেছে। কেন করেছে? আমার বাপ তোদের মতো না, সে সবাইকে সাহায্য করে। শাহবাজ হো হো করে হাসলো, হেসে বলল, তাহলে চল, হাতে নাতে প্রমাণ হয়ে যাক। দুনিয়ায় কারোর কথাই আমি বিশ্বাস করব না, আর যদি তোর বাপের নিজের মুখের হয়। ফরাদ উত্তর দিল না, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গলা ছেড়ে সোজা হয়ে বসলো। তার চোখে মুখে স্পষ্ট আগুন। শাহবাজ সেই আগুন দেখে হো হো করে হাসলো, হেসে মান্নার উদ্দেশ্যে বলল, গাড়ি ঘোড়া মান্না, কালা শাশুড়ি মিঠা পুকুরে অনেকদিন পা রাখে না, এত বড় গাড়ি যাচ্ছে, চল সাথে করেই নিয়ে যাই। আব্দুল আজিজ ঘুমিয়েছে মধ্যরাতে, তাই সবসময় আজানের পরপরই উঠল। আজ ওঠার নাম গন্ধ নেই। শেষ রাত থেকে আবার মিঠাপুকুরের আকাশ মুখ কালো করে আছে। এই নামে তো সেই নামে, এই নামাই তো সকাল হয়েছে, তবে সূর্য আর উকি দিতে পায়নি। দেখতে লাগছে ভোর রাতের মতো, তাই আর বিছানাও চায়নি। এমন আবহাওয়া বিছানা শরীরকেই টানে, আজিজকেও টানছে। তাছাড়া মেজাজ তার ফুরফুরে। এই ফুরফুরে মেজাজ নেই আদৌ ঘুম, আদৌ জাগরণে বিছানায় গড়াগড়ি দিচ্ছে। দিল পুরো বাড়ি তার নখ দর্পণে। তাই ভালো করেই জানে বিয়েবাড়ির সব আনন্দ আয়োজন ধুলিস্বাদ। ফাতিমা মুখ কালো করে বসে আছে, আত্মীয় স্বজন সবাই কানাকানি করছে। বউ অপোয়া, কবুল বলতে না বলতেই বাপের বাড়ি ধুলিস্বাদ। এই মেয়ে স্বামীর বাড়ি এলো সব ধ্বংস করে ফেলবে। ফাতিমার মন যতই উদার হোক, গ্রামের চিন্তাধারায় তো তার বাইরে না, তাই তার মনও বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে বউ নিয়ে যত আহ্লাদ ছিল, সবই এখন শূন্যের কোঠায়। আর এসব আজিজকে বিচলিত করছে না, বরং শান্তি দিচ্ছে। সে শান্তি নিয়েই আরামসে শুয়ে আছে। সে শান্তির মাঝেই ফাতিমা বিরক্ত মুখে আজিজকে ডাকলো। ডাকতে ডাকতে বলল, জব্বার আড়ং থেকে খবর পাঠাইছে, কি নাকি জরুরি কাজ পড়ছে, এক্ষুনি যাইতে কইছে। ফাতিমা যত বিরক্ত হয়ে ডাকলো, আজিজ অবশ্য তার ছিটেফোঁটাও বিরক্ত হলো না। এত সহজে বিরক্ত হওয়ার মানুষ সে না। তাছাড়া জব্বার তাকে খালি খালি এই সাত সকালে খবর পাঠাবে না। তাই স্বাভাবিকভাবেই উঠল। উঠে চোখে মুখে পানি দিয়ে পাঞ্জাবিটা গায়ে চড়ালো, চড়িয়ে বেরিয়ে এলো। যে স্বাভাবিকভাবে বেরিয়ে এলো, সেই স্বাভাবিক অবশ্য বেশিক্ষণ টিকে থাকলো না। কেননা আড়তে পা দিতেই দেখলো শাহবাজ হাত পা ছড়িয়ে তার বসার জায়গায় বসে আছে। মাথায় ব্যান্ডেজ,
আর সবচেয়ে বড় কথা, তার পাশেই কাচুমাচু হয়ে আয়নার খালা দাঁড়িয়ে আছে। সে নিজেকে সামলালো। তার কাজের কোনো সাক্ষী নেই, হয়তো কোনো কারণে এসেছে এখানে। তাই এগিয়ে হালকা হেসে বলল। যাক, ফিরেছ তাহলে? শাহবাজ নিজেও তার চিরচেনা ভঙ্গিতে হাসল, হেসে আড়মোড়া ভাঙল, ভেঙে বলল। সময় কম গো চাচা, কিভাবে উড়ে পড়ে এসেছি আপনাকে বোঝাতে পারবো না। তা না হলে আপনার মতো ঘাঘো অভিনয় আমি একটু করে দেখতাম। তাই অভিনয় সাইডে রেখে সোজা বলছি, পৃথিলা কোথায়? মহাজন হাসলো। তার জায়গায় শাহবাজ বসা, তাই চেয়ার টেনে বসলো। বসতে বসতে বলল। কোন পৃথিলা? ও, ওই যে স্কুলের নতুন ম্যাডাম, যার জন্য তোমাগো এরশাদ দুনিয়াকে দুনিয়া মনে করছে না। এত সম্মানের দাদি, তাকে তো কাপড়ের মতো ধুলো। আর আয়না, বাবা গো, আরেকটু হলে তো খুন করে ফেলতো। শাহবাজের চল শক্ত হলো, তবে আগের মতোই শান্ত বলল। জি, সেই পৃথিলা, যে আপনার ফুপুর নাতনি আর প্রিয় ভাইয়ের একমাত্র কন্যা। মহাজন কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল। কি চাও? আপাতত পৃথিলা, পরের হিসাব পরে। কিসের পরের হিসাব? কত কিছু, সেগুলো আজ থাক চাচা। আপাতত শুধু এটুকু বলেন, পৃথিলা ম্যাডাম কোথায়? সেটা কি আমার জানার কথা? না, তবে আয়না তো বলল আপনার লোক ঘাটে থেকে নিয়ে গেছে। মহাজনের তেমন ভাবান্তর হলো না। আয়না গাধির উপরে সে পুরোপুরি ভরসা কখনো করেনি। এ মেয়ে আকাম তো করে, তবে হজম করতে পারে না। তাই তো নিজেরা তো লোক থাকতে চেয়ারম্যানের ভাড়া করা লোক ঘাটে রেখেছে, সেই হিসাবেই বলল। আমি অনেক কিছুই করি শাহবাজ, করি বলি এই যে একসময় আয়নার সাথে বিয়েটা তো আমার জন্যই হলো। তা না হলে তোমরা কবে মানুষকে মানুষ মনে করেছো? আমার কাছে তো সবাই সমান। তাই আয়না সাহায্য চাইলো। আমার দিল তো দুনিয়ার বড়, তাই শুধু লোক ঠিক করে দিয়েছি। এরপর কি হয়েছে, কোথায় গিয়েছে, আমার তো জানার কথা না। তাছাড়া জেনেও আমার কোনো লাভ। শাহবাজ এক পলকে যেই আজিজের ঢং দেখল, দেখে বলল। যেই লাভ সারেংবাড়ির মানুষদের খুন করা হয়েছে, সেই লাভ। মহাজন থমকালো। এই কথা শাহবাজ পর্যন্ত যাওয়ার কথা না। সে তখনই আয়নার খালার দিকে তাকালো। বুঝতে তার অসুবিধা হলো না। আয়নার মা গিট্টু লাগিয়েই মরেছে, অথচ সে ভেবেছে সব শেষ। ভুল করেছে, বড় ভুল। সে সাথে সাথেই নিজেকে সামলে বলল। সবাই চিন্তা করছে, বাড়িতে যাও শাহবাজ। অযথা কেন আঙুল আমার দিকে তুলবা না। অযথা বলেই আয়নার খালার দিকে তাকালো, তাকিয়ে বলল, খালা শাশুড়ি কি বলে মহাজন চাচা? আপনি কিছু বলবেন? হাজার হলেও বোন, বোন জামাইয়ের খুনি। কুলসুম কিছু বলল না, তার চোখে ভয়, টলমলে পানি। সেই পানি নিয়ে একদলা থুতু সাইডে ফেলো। আয়নার বাপ খারাপ, তবে আয়নার মা আয়না নিষ্পাপ। এরা খুন করে কি সুন্দর অভিনয় করে, তারা তো পারে না। আজিজ দাঁতে দাঁত চাপলো। মহাজন সে, আর 2 টাকার রাস্তার মহিলার এত সাহস আজিজের সামনে থুতু ফেলে। সে দাঁত চিবিয়ে বলল। বোনের পরিণতিতে কিছু শেখো কুলসুম। বেশি বার বেড়েছিল, কেমনে কমে গেছে। কুলসুম হাসলো, তার ছেলের হাসি, হেসে বলল। কমেনি, আপনারা শেষ করছেন। জিওব্বা টেনে ছেড়ে ফেলবো। আমার বোনেরটাও বুঝি এভাবেই ছিঁড়েছিলেন। কুলসুম, চেঁচালে সত্য বদলায় না মহাজন সাহেব। আমরা তো গরিব, তাই এগিয়ে কিছু বলি না। তবু আপনারই কি অনায়াসে আমাদের মেরে ফেলেন। অযথা আমরা সেদিকে কিছুই করি না। আয়নার মাও করেনি, পালিয়ে বাঁচতে চেয়েছিল, তাও দেননি। কেন? ওই যে আপনাদের মর্জি মতো যে চলেনি। আজিজের মাথায় রাগ উঠল, তার মুখে মুখে তর্ক, তাই রাগে মুখ ফসকালো, ফসকে বলল। না, তোদের মতো মাছি মেরে আজিজ হাত নোংরা করে না, তাই শয়তানের হাতে তুলে দিয়েছিলাম। শয়তান তাকে খুবলে খেয়েছে, এখন তোদের পালা। শাহবাজ হাসলো, হেসে বলল। সবারই একটা সময় থাকে চাচা, সেই সময় আপনার ছিল। বিশ্বাস করেন এখন আর নাই, তাই আপাতত ঝামেলা চাইছি না। বাড়িতে আগুন লেগে গেছে, সেই আগুন নেবানো দরকার। তাই ভালোই ভালোই পৃথিলাকে দিয়ে দেন। আমার ভাই ঠান্ডা, আমি ঠান্ডা, সারেং বাড়িও ঠান্ডা। যদি না দেই? সত্য টেনে বের করব। প্রমাণ আছে? প্রমাণ না থাক, তবে সদ্য গজানো বোনের জামাই আছে। মহাজন চমকে উঠল। ফরাদ কই? তখনই মনে পড়ল ঢাকা গেছে এই শয়তানটাকে আনতে। এই তো শয়তান এখানে, ফরাদ কই? তবু তার বিশ্বাস হলো না, তাই আগের মতোই বলল। ফাঁকা ঢোক অন্য কোথাও গিয়ে আমার। আরে ধুর, এতদিনে শাহবাজকেই চিনলেন চাচা? শাহবাজ আর যাই করুক, ফাঁকা কুলসির মতো ঠন ঠন করে না।
আজিজ আগুন চোখে তাকালো। শাহবাজ এগিয়ে দাঁড়ালো মহাজনের ঠিক সামনে, এরপর একটু ঝুঁকে সেই আগুন চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পুরো পরিবার খুন করেছেন। আমি কিন্তু করব না। আমি করব শুধু একজনকে, আর সে আপনার কলিজার টুকরো। আমাদের ছটফট দেখে আপনি শান্তিতে ছিলেন, আপনার ছটফট দেখে আমি বাকি জীবন আরও শান্তিতে থাকব। মহাজন রাগে শাহবাজের গেঞ্জির কলার চেপে ধরে বলল, আমার ছেলের কিছু হলে খুন করে ফেলবো, একেবারে খুন। তাহলে হিসাব বরাবর পৃথিলা দিন ছেলে নেন। কোনোদিনও না, বরং বাঘের খাঁচায় এসেছিস। আমি না চাইলে বুঝি এখান থেকে বেরোতে পারবি? এমনিও তোদের নিঃশেষ করার আমার এক জন্মের ইচ্ছা। নিজে আজ সেদে এসেছিস, আজ ছেড়ে দিবে? তাই তুই এখানেই থাক। পৃথিলাকে তোর ভাই জীবনেও পাবে না। রাতটুকু যেমন তেমন গেছে, তবে আজকে আয়নাকে সে কিছুতেই ছাড়বে না। আর রইল আমার ছেলে, তাকে আমি ঠিক খুঁজে নেব। শাহবাজ আগের মতোই হাসলো, হেসে কলার থেকে আস্তে করে হাত সরিয়ে বলল, আমি আমার চেলাপেলাদের বলেছি 15-20 মিনিট দেখবি, না ফিরলে কাম খতম। অজ্ঞান তো, সময় তো বেশি লাগবে না। বলছি আমার বাপ মায়ের মতো যেন মাথাটা আলাদা হয়। আজিজ হিতাহিত জ্ঞান হারালো, এগিয়ে ফুঁসে বলল, আমার ছেলের গায়ে যদি ফুলের টোকাও আসে রে শাবাস। বিশ্বাস কর, লোক লজ্জা সম্মান আমি কোনো কিছুর দিকে তাকাবো না। তোদের পুরো গোষ্ঠীকে যেভাবে শেষ করেছি, সেইভাবে তোদের বাকি সবাইকেও শেষ করব। শাহবাজ হো হো করে হাসলো, হেসে বলল, ভয় পেয়েছি আমি। এই যে দেখেন, বাথরুমের চাপে সোজা দাঁড়াতে পারছি না। তাই জান আপনার ছেলে কোথায় আছে বলে দিচ্ছি। ওই যে দেখেন, তার গর্ব ছিল তার বাপকে নিয়ে। তাই এই যে আমার খালা শাশুড়ি, কারো কথাই সে বিশ্বাস করেনি। এখন মহাজন থমকালো, এতক্ষণে সব তার মাথায় এলো। আর কি করেছে সেটাও বুঝতে পারলো বলেই ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। পাটের আড়ত দুনিয়ার হাবির জাবি দিয়ে ঠাসা, সেই ঠাসার মধ্যে অন্ধকার তার কলিজার টুকরো চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি শান্ত শীতল। আজিজের শরীর কাঁপতে লাগলো। এই ছেলেটা যে তার কত প্রিয় দুনিয়ার কেউ জানে না। শুভ্র পদ্ম ফুলের মতো তার ছেলে। তার বড় ছেলে যখন বইয়ের আঁচল ধরে চলে গেল, তখন এক বুক কষ্টের মাঝে এই ছেলেটা বুকে হাত রেখে বলেছিল, সে আছে তো, তাদের ছেড়ে সে কখনো যাবে না, যায়ও নাই। এই যে লেখাপড়া, নিজের অপছন্দের চাকরি করছে, বিয়ে করেছে, আরও কত কি হিসেব করতে গেলে হিসেব মিলবে না। তার এক কথাই এই ছেলে সব করে ফেলে। আজ সেই ছেলের চোখে ঘৃণা কি করে দেখবে, তাই কাঁপতে কাঁপতে ঠাস করে চেয়ারে বসলো। বসতে বসতে বলল, আমি যা করেছি সব আমার ফুপুর জন্য। তাকে জয়তনারা নির্মমভাবে খুন করেছিল। কি করতাম আমি? ছোট মানুষ, প্রমাণ নাই, সাক্ষী নাই। যতই গলা ফাটিয়ে বলতাম, কে বিশ্বাস করতো? তাই ফুপুকে ইনসাফ দিতে গিয়ে খুনি হয়ে গেছি আব্বাজান। তবে বিশ্বাস কর, এই পাপ করে আমার কোনো আফসোস নেই, তিল পরিমাণও নেই। তখনই জব্বার দৌড়ে এলো, এসে বলল, চেয়ারম্যান খবর পাঠাইছে, পৃথিলা আপা ভাগছে। ফরাদ মহাজন শাহবাজ কারোরই কোনো ভাবান্তর হলো না। ফরাদ আগের মতোই শান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল। আর শাহবাজ বিস্ময় নিয়ে তার দাদি আর তার প্রিয় দাদি, যার প্রতি তার অগাধ বিশ্বাস, সে সারেংবাড়ির মানুষদের জীবন দিয়ে আগলে রাখে, তাদের জন্যই সব করতে পারে, সেই কিনা সারেংবাড়ির ছোট বউকে নিজ হাতে শেষ করেছে। আর করেছে বলেই সারেংবাড়ির এত ধ্বংস। পিতেলা নদীর পাড়ে একটু উঁচু জায়গায় বসে পায়ের দিকে তাকালো। পচা শামুকে পা কেটে গেছে, সামান্য কাটানা, রক্ত তত্তরিয়ে বের হচ্ছে। সে হাত দিয়ে চেপে ধরল, রক্ত থামছে না। চেয়ারম্যান বাড়ি থেকে সে বের হয়েছে আজানের একটু পরে। সারা রাত সদর দরজায় চাবি থাকে চেয়ারম্যানের কাছে। গ্রামের মানুষের কাছে ভালো থাকতে হয়, তাই প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। তাই সকালে দরজা খুলে বেরিয়ে যান, সেই সুযোগেই বেরিয়ে এসেছে। অবশ্য সব হয়েছে চেয়ারম্যানের কিডনির জন্য। রাতে তখন দেখা হতেই নির্বিকারভাবে বলল, আমি তো ভেবেছি নিজ ইচ্ছায় এসেছ। না, আমি আসিনি। তাহলে বললে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো কিছু আছে? আছে। বলো শুনি। বলবো, তবে আপনি কি বিশ্বাস করার মতো? সে উত্তর দেয়নি। তার এমন ভাব, তোমার যা ইচ্ছে পিথিলা সব বোঝে। এই যে যেমন বুঝেছে স্বামীর সাথে এই মহিলার মন মহব্বতের সম্পর্ক নেই, আছে লোক দেখানো। তবে কেন জানি মানুষ চিনতে পারে না, এত সুন্দর করে মুখোশ পরে থাকে, সে ধরতেই পারে না। তবুও মনের কথা শুনে ধীরে ধীরে সব বলো, যদি একটু উপকার হয়। তার সব কথা তিনি সুন্দরভাবেই শুনলেন। শুনে আগের মতোই নির্বিকারভাবে বললেন, সবই বুঝলাম, তবে আমার কিছু করার নেই। তাছাড়া কেউই অচেনা এক মেয়ের জন্য
সংসারে আগুন লাগাই না। যাও, রুমে যাও। পিথিলার কিছু বলেনি, কী বা বলার আছে, তাই চুপচাপ রুমে চলে এসেছে। তবে তবে তাকে অবাক করে আজানের পরপরই দরজায় টোকা দিয়েছে। পিথিলা দরজা খুলতে তাড়াতাড়ি চাদরটা গায়ে জড়িয়ে বলেছে, সদর রাস্তায় ভুলেও যাবে না, কারো না কারো চোখে ঠিক পড়ে যাবে। নদীর ঘাটে যাও, নদীর ঘাট ঘেঁষে জঙ্গল, সেই জঙ্গল দিয়ে যাবে। যতটা কাছে ভাবছ ততটাও না, যেতে যেতে আলো ফুটে যাবে। তাই মুখ ভালো করে ঢাকো। জানি না যেতে পারবে কি না, তবে যেতে পারলে সদরের ঘাট পর্যন্ত ঠিক পৌঁছে যাবে। আর থানা, হাসপাতাল যেই রাস্তায়, সে বরাবর একটু সামনে গেলেই পাবে। বলেই 1 সেকেন্ডও নষ্ট করেনি, টেনে বের করে এনেছে। পিথিলা জুতা পরারও সময় পায়নি। এই বাড়িতে সারেংপানির মতো পাহারা নেই, তবু 2-1 চেয়ারম্যানের লোক আছে। তাদের চোখ বাঁচিয়ে উঠান পেরিয়ে দিতেই পিথিলা তাকালো, তাকিয়ে বলল, আপনি? বাড়ির বউদের ঘরে দাম না থাকলেও সমাজের সামনে আসে। এরা গায়ে দাগ লাগাবে না, তাই একটু ঝাল দেখালেও জানে মারবে না। পিথিলা অসহায় চোখে তাকালো। তার জন্য কেউ কষ্টের মধ্যে পড়বে এটা সে মানতে পারে না। মহিলাটা এখন নির্বিকার নেই, বরং কোমল স্বরেই বলল, নামের চেয়ারম্যান গিন্নি আমি। তুমি তো গ্রামের কিছু চেনো না। সদরে জেলে পাড়েই বউ বাজার আসে, এক রাতে সুখের বউ। সেখানে নিত্য নতুন মেয়ে। ওই যে দেখো, উঠানের আরেক কোণে চৌচালা ঘর। নিশিরাতে সেই ঘরে অনায়াসে আসে। শুধু মহাজনের জন্য হয়তো তোমার দিকে তাকাবে না, তবে অনেক দিন আগে তোমার মতো একটা মেয়েকে আনা হয়েছিল নিশিরাতে, ওই যে ওই চৌচালা ঘরে। অসম্ভব রূপবতী মেয়ে। তার সব শেষ করে নির্মমভাবে খুন করা হয়েছিল, চাপা দেওয়া হয়েছিল ওই যে ওই চৈচালা ঘরের পেছনে। তাই যদি সব ঠিক করতে পারো, তবে আয়না নামের মেয়েটিকে বলো তার মা কোথায় শুয়ে আছে। পিথিলা নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সেই থাকার মাঝেই তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি যাও, তার আসতে সময় লাগবে না। পিথিলা আর দাঁড়ায়নি। অন্ধকার জঙ্গল, কত কিছুর ভয়। সেই ভয় উপেক্ষা করে দৌড়ে এসেছে। কিভাবে এসেছে নিজেও জানে না। আস্তে আস্তেই হাত পা তো গাছের আঁচড়ে গেছেই, তবে পা একেবারেই গেল কত দূর এখনও বুঝতে পারছে। তবে সকাল হয়ে গেছে, মেঘের কারণে অবশ্য বোঝা যাচ্ছে না কয়টা বাজে। তবুও পিথিলা উঠল। নতুন শাড়ি, তার মধ্যে মোটা পাড়। হাজার চেষ্টা করেও ছিঁড়তে পারল না, তাই কাটা পা নিয়ে খুঁড়াতে এগিয়ে গেল। যেতে যেতেই এক ঘাট চোখে পড়ল। আস্তে আস্তে অবশ্য অনেকগুলোই ঘাট চোখে পড়েছে, তবে বসতবাড়ির ঘাট আর বাজারের ঘাটের তফাৎ আছে। তাই বুঝতে এতটুকু সমস্যা হলো না এটা সদরের। সে হাঁপ ছেড়ে ভালো করে চোখ মুখ ঢাকলো। তার অবস্থা খারাপ। এলোমেলো জট পাকানো চুল, আঁচল কাপড় নিচ থেকে সব কাদায় বালিতে মাখামাখি। যে কেউ দেখলে এক পলকে পাগল ভাবা স্বাভাবিক। তাই ঢেকে ঘাট থেকে বাজারে চলে এলো। সকালবেলা, তার মধ্যে মেঘলা আকাশ, খুব একটা লোক নেই। তবু পিথিলা ভয়ে ভয়ে এগিয়ে গেল। হাসপাতাল বাজারের সামনেই, তাই খুঁজে পেল অনায়াসেই। সেই হাসপাতাল ধরে একটু এগুতে থমকে দাঁড়ালো। রাস্তার ওপারে থানা, তার কাঙ্ক্ষিত থানা। সে বলতে গেলে দৌড়ে গেল। সাত সকালে থানায় একা একটা মেয়ে। সে ভেবেছিল যেতেই সবাই অবাক হবে, তবে সেই রকম কিছুই দেখা গেল না। কনস্টেবল এগিয়ে অফিসার ইনচার্জের রুমে নিয়ে গেল, যেতে সে অতি ভদ্রভাবে বসালো। বসিয়ে বলল, বলুন। কি সাহায্য করতে পারি? আমি পৃথিলা, মুগদা থানার অফিসার ইনচার্জ সাবেদ মাহমুদের মেয়ে। বুঝলাম তো। আমার সাহায্য দরকার, প্লিজ। আমার বাবাকে একটু খবর পাঠানোর ব্যবস্থা করুন। অফিসার পিথিলাকে পানির গ্লাস এগিয়ে দিল। দিতে দিতে পেছনে তাকালো। নিচে রক্তের ছোপ ছোপ দাগ, পা কেটেছে বোধহয়। সে চোখ ফিরিয়ে বলল, আমরা অবশ্যই সাহায্য করব, তবে কেউ এসে বললেই তো আমরা ফট করে আরেক থানায় নোটিশ জানাতে পারি না। আপনি আপনার সমস্যা খুলে বলুন। পিথিলা ঢোক গিল। অফিসারের জায়গা থেকে সে একদম ঠিক। কেউ দৌড়ে এসে বলেই তারা শুনবে কেন? তাদের নিয়ম আছে। তাই সুন্দর করে আবার সব গুছিয়ে বলল। বিনা আয়নার কথাও বলল, আজিজের কথাও বলল। ভয় আতঙ্ক, সারা রাত নির্ঘুম। তার মধ্যে অন্ধকারে জঙ্গল টঙ্গল পেরিয়ে সে ক্লান্তভাবেই হড়বড় করে সব বলল। বলতে বলতে সিগারেটের গন্ধ তার নাকে লাগলো, আর লাগতেই
ফট করে পেছনে তাকালো। এরশাদ দাঁড়িয়ে আছে, সাদা শার্ট গায়ে, তবে মার্জিত গোছানো ভাবটা নেই। কেমন যেন অগোছালো, কুচকানো, তবে সবসময়ের মতো হাতে সিগারেট, আর মুখে ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর। মিথিলা ভয় পেল না, অবাক হলো না। অফিসারের দিকে ফিরে তাকালো, তাকিয়ে বলল, টাকার কাছে বিক্রি না হলেও পারতেন। অফিসারের কোনো ভাবান্তর হলো না। আসলে এরশাদ থানায় এসে বসে আছে শেষ রাত থেকে। এসে এক কথাই বলল, সে ঘুরে ফিরে এখানেই আসবে, ব্যাস তাকে আমার চাই। এখন আপনাদের কি লাগবে বলুন। এমন সুযোগ কোনো অফিসারই হাতছাড়া করবে না। কয় টাকাই বা বেতন, তাই রাজি হয়েছে অনায়াসে। তবে এই জল যে এত গভীর সে ভাবতে পারেনি। গ্রামে বড় 3 মাথার দখলদার মহাজন চেয়ারম্যান এরশাদ। ঝামেলা লাগলে কাকে সামাল দেবে? শাহবাজ বাড়ি ফিরল কিছুটা হেলে দুলে। আড়ত থেকে বেরিয়ে গেছে আড্ডাখানায়। সেখান থেকেই খেলো দুঢোক তারি। যে শরীরের হাল, এই শরীরে শক্তি যোগান কি আর ওষুধ দিতে পারে? পারে তো ওই ঘোলা পানি। সেই ঘোলা পানির শক্তিতে সবসময় বাড়িতে ফিরে যেমন জৈতুনের কাছে যায়, আজও সোজা জৈতুনের কাছে এলো না। আজকে আর প্রিয় দাদির কোল ঘেঁষে বসলো না, বসলো দূরে। ওই যে ঘরের কোণে চেয়ার পাতা, সেখানে বসে গা এলিয়ে দিল। মাথায় যন্ত্রণা, শরীর চলছে বাইরের জোরে, তাই গা এলিয়ে দিয়ে বলল, গল্প শোনাতে এলাম দাদি। এক জয়তুনারার গল্প, এক জোছানার গল্প, এক আজিজের গল্প, এক এরশাদের গল্প, আর সর্বশেষ এক আয়নার গল্প। শুনবে? অবশ্য না শুনতে চাইলেও বলবো। না শুনলে বুঝবা কিভাবে? জয়তুনারার এক মাটি চাপা ছোট্ট পাপের বীজ, শিকড় বাকড় ডালপালা সব ছড়িয়ে আজ কিভাবে বিশাল এক বৃক্ষে পরিণত হয়েছে। জৈতুন শান্ত চোখে শাহবাজের দিকে তাকিয়ে রইল। আজকে জৈতুনের ঘুম ভেঙেছে সবসময়ের মতো সকালে। তবে সবসময়ের মতো বিছানা চায়নি। ওই যে নীলরঙা লোহার শিখের জানালা, সেই জানালা গলিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তাকিয়ে তাকিয়ে জীবনে হিসেব মিলানোর চেষ্টা করলো। অন্য সব মানুষের মতো সে একবার, জৈতুন তার জীবনে মরেছে বারবার। একবার মূল্য সন্তান না হওয়ার অপরাধে চোখের সামনে স্বামী বিয়ে করলো, বউ নিয়ে ফিরতে দেখলো তাদের সংসার যাক হজম হয়ে গেছে। জৈতিনকে আল্লাহ যেমন রূপ দিয়েছে, গুণ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তেমনি দিয়েছে হজম করার অসীম শক্তি। তারপর সব গুছিয়ে যখন সুখ আছে, তখন আবার মরলো। ওই যে কাল রাত, সেই রাতে সেটাও শুয়ে গেছে। এই হাতে নাতি নাতনিদের মানুষ করতে করতে দুঃখগুলো কবে যে হাওয়ায় মিশে গেছে বুঝতে পারিনি। তারপর আবার মৃত্যু এসে হানা দিল। এই যে গত রাতে যাদের মানুষ করতে করতে দুঃখগুলো হাওয়ায় মিশেছে, তারে আজ ছুঁড়ে ফেলেছে। দাদির আজকাল কত দোষ। এই যে সেই দাদির মুখের এক কথাই উপরে দুনিয়া ভেঙে চুরে ফেলতো। আজ এসেছে গল্প শোনাতে। সে হাসলো, তাচ্ছিলের হাসি। হেসে বলল, শোনা তোর গল্প। শাহবাজও হাসলো, হেসে সুন্দর করে পাটে পাটে সব বলল। আসলে আমার বাবা মায়ের খুনিকে আজিজ না তুমি? আকাশটা অন্ধকার হয়ে আছে। যে কোনো সময় ঝুম বৃষ্টি হতে পারে, আবারও নাও হতে পারে। এই বছর মিঠাপুকুরে বৃষ্টি নেই, সেই যে গেল আর খবরই নেই। অন্য বছর এই সময় খাল বিল পুকুর নদী বৃষ্টির পানিতে টইটুম্ব থাকে, আর এবার তার ছিটে ফোটাও নেই। জৈতুন শাহবাজের চোখ ফিরিয়ে আবার জানালার দিকে তাকালো। সে শুয়ে আছে আগের মতোই, তবে বৃদ্ধা জৈতুন আজ সত্যিই বৃদ্ধ। সাদা সোনালি চুলগুলো এলোমেলো, ভাঁজ করা চামড়ায় আর রূপালি ঝিলিক নেই। এমনটা আম্বিয়া আসেনি। হাজার কষ্টের মাঝেও এই বিয়ে সব কাজ ঠিকমতো করে যায়। এই যে বিয়েবাড়ির আয়োজনের ধকলের সব কাজ এক হাতে সামলে করেছে। তবে জৈতুনই ওঠেনি। আম্বিয়াকে বলেছে একা থাকতে দে, ব্যাস। সেও আর আসেনি। অন্য সময় হলে আবার এসে ঘুরে যেত। তবে জৈতুন এখন সবার চোখের বিষ, তাই চোখ ফিরিয়ে বলল, বিদ্ধ হইছি, হাত রথের শক্তি ক্ষয় হইছে, এক পা কবরে, এই আসি এই নেই। তবে আমি যেই জয়তুন সেই জয়তুনই। আর জয়তুন কোনো কাজেরই কৈফত কাউরে দেয় না। না করেছি না করেছি, কোনো অবস্থায় করেছি, সেগুলো সব আমার। এখন যা, তোদের যা খুশি কর। তবে একটা কথা মনে রাখিস, জসিম আমার কোল থেকে না হলেও সে আমার সন্তান। তোদের বাপ মা হওয়ার আগেও সে আমার সন্তান ছিল, আছে, থাকবে, এটাই সত্য। আর ছোট চাচা? সে সারেংবাড়ির বংশধর,
যার জন্য জয়তুনের সাথে অন্যায় হয়েছে, তবু জয়তুন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়নি। অথচ সে গর্ভে আসার সাথে সাথেই তার সিধে সাদা দুনিয়ার না চেনা মায়ের রূপ ঠিক বদলে গিয়েছিল। অথচ জয়তুন সব সময় এক। না, সে কারো ডরে রূপ বদলায়, না কারো মহব্বতে। আর সেই রূপ বদলানোর গিরগিটির জন্য আজ তোদের যত নীতি। অথচ জয়তুন হাত গুটায়ে বসে থাকলে তোরা হতি রাস্তার কুত্তা। আমরা রাস্তার কুত্তার চেয়েও অধম দাদি। সে তার পরিবারকে খুন করে না। শাহবাজ, জি দাদি, আমি আপনার শাহবাজি। আমি ভাবতাম আমার দাদি যা করে সব সারেং বাড়ির রক্ষার জন্য, আগলে রাখার জন্য। অথচ সে করে তার জেদের জন্য। তোদের বড় করেছি কোনো জেদের জন্য? তুমি যা করো সব নিজের জন্য। আমরা তোমার সেই নিজের অংশ। আফসোস, বুঝতে বুঝতে যুদ্ধের ঘন্টা বেজে গেল। জৈতুনা রাগলো না, চেঁচিয়ে উঠল না, তবে শান্তভাবে বলল,